এস এম হিস্ট্রি হাবে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ফ্রান্সে প্রথম বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি ঠিক কি কি। 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। ফ্রান্সে যখন ফরাসি বিপ্লব সংঘটিত হয় অর্থাৎ অষ্টাদশ শতকে, ফ্রান্স ছাড়া ইউরোপের আর যে সমস্ত রাষ্ট্রগুলি ছিল, যেমন রাশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া, তাছাড়া ইংল্যান্ড এবং আরো অন্যান্য দেশগুলি, সেই সমস্ত দেশগুলিতে যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা বিরাজ করছিল তা কিন্তু মোটামুটি ফ্রান্সের সঙ্গে সমতুলই ছিল। কিন্তু তার সত্ত্বেও বিপ্লবটা প্রথম সংঘটিত হলো ফ্রান্সে। কেন? এর কারণগুলোই আমরা আজকে একে একে আলোচনা করে নেব। প্রথমে দেখিনি ঠিক রাজনৈতিক কারণটা কি ছিল। তাহলে 1 নম্বরে আমরা আলোচনা করব রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণটা আমরা আলোচনা করিনি প্রথমে। এই রাজনৈতিক কারণটা কি ছিল না, ফ্রান্সের অষ্টাদশ শতকে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, সেই রাজতন্ত্র তৎকালীন ইউরোপের যে সমস্ত রাজতন্ত্রগুলি ছিল, প্রকৃতিগত দিক থেকে সেই সমস্ত রাজতন্ত্রের সঙ্গে ফ্রান্সের রাজতন্ত্রের কিছুটা পার্থক্য ছিল। ইউরোপের তৎকালীন সময়ে যে রাজতন্ত্র ছিল তা ছিল জ্ঞানোদ্দীপ্ত রাজতন্ত্র অনেক ক্ষেত্রেই, যদিও সব ক্ষেত্রে নয়। এবং সেই জ্ঞানোদ্দীপ্ত রাজতন্ত্রের যে রাজা, সেই রাজারা কি করতেন না, জনগণের মঙ্গলের জন্য যে সমস্ত কাজকর্ম করার প্রয়োজন রয়েছে সেগুলিকে গুরুত্ব দিয়ে তারা জনকল্যাণে ব্রতী হয়েছিল। অপরদিকে ফ্রান্সের যারা রাজা ছিলেন তৎকালীন সময়ের বুর্বু রাজবংশের রাজারা, এবং তারা ছিলেন চরম স্বৈরাচারী রাজা, তারা বিশ্বাস করতেন যে তারা দৈব সত্যের অধিকারী এবং তারা তাদের কাজের জন্য একমাত্র কার কাছে দায়ী ছিলেন? ঈশ্বরের কাছে। সুতরাং জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ ছিল না এবং তারা তাদের কাজের জন্য জনগণের কাছে কোনো রকম দায়বদ্ধও ছিলেন না। স্বাভাবিকভাবেই জনকল্যাণ করার কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করতে পারেননি। এই কারণেই তারা ফ্রান্সে জনকল্যাণের পরিবর্তে স্বৈরাচারী রাজতন্ত্র কায়েম করেছিলেন এবং জনগণকে অত্যাচারে জর্জরিত করে তুলেছিলেন। এই কারণে অত্যাচারিত যে জনগণ অর্থাৎ প্রজারা ছিলেন, তারা কিন্তু রাজার প্রতি কোনো রকম শ্রদ্ধাশীল ছিল না, বরং এই রাজতন্ত্র পতনের জন্য তারা বিপ্লবের পথে পা বাড়িয়েছিলেন। এটাই রাজনৈতিক কারণে আমরা উল্লেখ করতে পারি। 2 নম্বর কারণ হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণে কি বলতে পারি না, সামাজিক কারণে আমরা বলতে পারি যে ফ্রান্সের যে সমাজ তা ছিল শ্রেণী বিভক্ত সমাজ, এবং এই সমাজে 3টে শ্রেণী ছিল, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী। প্রথম এবং দ্বিতীয় শ্রেণী ছিল সুবিধাভোগী শ্রেণী। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ছিলেন যথাক্রমে যাজক এবং অভিজাত সম্প্রদায় বা অভিজাত শ্রেণী, এবং তৃতীয় শ্রেণী ছিলেন সুবিধাহীন শ্রেণী বা সুবিধা থেকে বঞ্চিত শ্রেণী। এবং এই তৃতীয় শ্রেণীর সম্প্রদায়ের মধ্যে ছিল বুর্জোয়া, কৃষক এবং অন্যান্য শ্রেণীর জনগণ। ইউরোপের তৎকালীন যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থায় যে শ্রেণী বিভাগ ছিল না তা নয়, শ্রেণী বিভাগ থাকলেও ফ্রান্সের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগের সঙ্গে অনেকটাই পার্থক্য ছিল। যেমন ইউরোপের কৃষকদের তুলনায় ফ্রান্সের যারা কৃষক, ইউরোপের অন্যান্য রাষ্ট্রদের তুলনায় ফ্রান্সের কৃষকরা কিন্তু অনেকটাই শিক্ষিত ছিলেন, এবং বুর্জোয়ারা তো অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলি ছিল সেই সমস্ত রাষ্ট্রগুলিতে বুর্জোয়াদের অস্তিত্ব না থাকলেই কিন্তু ফ্রান্সে এই বুর্জোয়া শ্রেণী অত্যন্ত উন্নত এবং তারা অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল ও অত্যন্ত শিক্ষিত ছিল, এর কথা আমরা বলতে পারি। এবং স্বাভাবিকভাবেই এই যে শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে সচ্ছল শ্রেণী, তারা তাদের মর্যাদা অর্থাৎ সমাজে মান সম্মানকে ফিরে পাওয়ার জন্য বা মান সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। অপরদিকে অভিজাত এবং যাজক যে সম্প্রদায়, তারা ফ্রান্সের যথেষ্ট সম্পত্তিশালী তো ছিলেনই, সঙ্গে সঙ্গে তারা কিন্তু জন্মগতভাবে অনেক জন্মগতভাবে তারা কিন্তু অনেক সম্মানের অধিকারী ছিলেন। অপরদিকে তৃতীয় সম্প্রদায়, বিশেষ করে বুর্জোয়ারা যথেষ্ট প্রভাবশালী এবং অর্থনৈতিক ভাবে প্রভাবশালী হওয়ার সত্ত্বেও বা অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নত হওয়ার সত্ত্বেও তারা কিন্তু বংশমর্যাদা মোটেই বংশমর্যাদার দিক দিয়ে তারা কিন্তু ওই অভিজাত বা যাজকদের সমতুল ছিলেন না। স্বাভাবিকভাবে তাদের এই মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য বা সম্মান
সমাজে সম্মান লাভের আশায় তারা এই সুবিধাভোগী শ্রেণীর সঙ্গে চরম দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছিলেন এবং এই দ্বন্দ্ব পরবর্তীকালে ফ্রান্সের ফরাসি বিপ্লবকে ডেকে এনেছিল। এই কথা আমরা কিন্তু বলতেই পারি আর কি। আর তাছাড়াও আর যে সমস্ত কারণগুলি রয়েছে সেগুলির মধ্যে আমরা আলোচনা করতে পারি 3 নম্বরে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ, এই অর্থনৈতিক কারণে কি রয়েছে না, ফ্রান্সের যে সুবিধাভোগী শ্রেণী আমরা আগে আলোচনা করলাম, এই সুবিধাভোগী শ্রেণী তারা কিন্তু রাষ্ট্রের যে সম্পদ তার অধিকাংশটা তারা ভোগ করতেন, কিন্তু তারা রাষ্ট্রকে কোনো রকম ভাবেই কর দিতেন, অর্থাৎ রাষ্ট্রের ব্যয়ভার তারা কোনো রকম ভাবেই বহন করতেন না। অপরদিকে যে সুবিধাহীন শ্রেণী ছিল অর্থাৎ তৃতীয় সম্প্রদায়, তারা কিন্তু রাষ্ট্রের কোনো সম্পত্তি ভোগ করার অধিকারী না হলেও রাষ্ট্রের যে ব্যয়ভার অর্থাৎ করভার সেটার কিন্তু অধিকাংশটাই বা প্রায় 90-95% করভার তাদেরকেই বহন করতে হতো। স্বাভাবিকভাবে এই করের ক্ষেত্রে যে বৈষম্য, এই বৈষম্যটা উভয় সম্প্রদায়ের মধ্যে সুবিধাভোগী এবং সুবিধাহীন দুই সম্প্রদায়ের মধ্যে বা দুই শ্রেণীর মধ্যে একটা চরম দ্বন্দ্ব ডেকে এনেছিল এবং যার ফলশ্রুতি স্বরূপ পরবর্তীকালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংঘটিত হয়। একথা আমরা দেখেছি ফ্রান্সের বিপ্লবের ইতিহাস পড়তে গিয়ে। কারণ এছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে আর যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ফ্রান্সের যে ফরাসি সম্রাটরা তৎকালীন সময়ে বুর্বু রাজবংশের যে রাজারা ছিলেন, তারা অহেতুক অপ্রয়োজনীয় বেশ কয়েকটা যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, বিশেষ করে অস্ট্রেলিয়ার উত্তরাধিকার যুদ্ধ, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, এছাড়া সপ্তবর্ষব্যাপী যুদ্ধে তারা জড়িয়ে প্রচুর পরিমাণে অর্থ খরচ করে এবং সেই অর্থ খরচ করার ফলে ফ্রান্স একটা অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং এই অর্থনৈতিক সংকটকে মোকাবিলা করতে গিয়ে ষোড়শই জাতীয় সভার অধিবেশন ডাকেন এবং সেই জাতীয় সভার অধিবেশনের মাধ্যমে তিনি ফ্রান্সে করের ক্ষেত্রে একটা সমতা প্রতিষ্ঠা অর্থাৎ সকল সম্প্রদায়ের উপরে কর আরোপ করার চেষ্টা করলে অভিজাত সম্প্রদায় কিন্তু সেই কর দিতে অর্থাৎ তাদের সেই সুবিধা থেকে নিজেদেরকে বঞ্চিত করতে মোটেই রাজি না হওয়ার ফলে তারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং যেটা অভিজাত বিদ্রোহ নামে পরিচিত, এবং সেই অভিজাত বিদ্রোহই বা অভিজাত বিদ্রোহের মধ্যে দিয়ে ফ্রান্সে ফরাসি বিপ্লবের সূচনা হয়। এই হচ্ছে ফ্রান্সের অর্থনৈতিক কারণ। আর তাছাড়াও আমরা আর যে কারণগুলি এই ফ্রান্সে বিপ্লব সংগঠিত করতে অনেকটাই সহায়তা করেছিল তার মধ্যে রয়েছে 4 নম্বর আমরা বলতে পারি দার্শনিকদের প্রভাব। দার্শনিকদের প্রভাব, দার্শনিকদের প্রভাব কি ছিল না, ফ্রান্সের যে পুরাতন তান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সেই সমাজ ব্যবস্থার যে বৈষম্য এবং রাজতন্ত্রের যে অত্যাচার, সেই বৈষম্য এবং অত্যাচারের কথা জনগণের কাছে তুলে ধরেছিলেন ফ্রান্সের তৎকালীন সময়ের যে সমস্ত দার্শনিকের আবির্ভাব ঘটেছিল, যেমন রুশো, ভলতেয়ার, মন্তেস্কু। তারা তাদের লেখনীর মাধ্যমে এই অত্যাচারের কাহিনী, রাজাদের অত্যাচারের কাহিনী এবং ফ্রান্সের সামাজিক বৈষম্য এবং তার সঙ্গে সঙ্গে আর যে সমস্ত দুর্নীতিগুলি ছিল, চার্চের দুর্নীতি বিশেষ করে, সেগুলি তুলে ধরে জনগণকে সচেতন করে তুলেছিল এবং বিপ্লবের পথে জনগণকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করেছিল। তাছাড়াও আরেকটা কারণ আমরা এই প্রসঙ্গে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ফ্রান্সে বিপ্লব ঘটাতে অনেকটাই সাহায্য করে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফরাসি সম্রাট চতুর্দশ লুই আমেরিকানদের সাহায্য করার জন্য তিনি তার অর্থ দিয়ে এবং সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন এবং যারা এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ আমেরিকাকে সাহায্য করার জন্য ফ্রান্স থেকে আমেরিকায় গিয়েছিলেন, তারা সেখানে দীর্ঘদিন থাকেন এবং সেখানে থেকে তারা স্বাধীনতার যে স্বাদ এই বিপ্লবের মধ্যে পেয়েছিলেন আমেরিকা স্বাধীনতার যুদ্ধে, সেগুলি তারা যখন দেশে ফিরে আসেন তখন তারা সেই অভিজ্ঞতাগুলি কাজে লাগিয়ে বিপ্লবের পথে অগ্রসর হয়। তো স্বাভাবিকভাবেই আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ তা কিন্তু ফ্রান্সের বিপ্লব ঘটাতে অনেকটাই সাহায্য করেছিল। সুতরাং আমরা দেখে নিলাম ফ্রান্সে প্রথম বিপ্লব সংগঠিত হওয়ার পিছনে ঠিক কোন কোন কারণগুলি দায়ী ছিল। তা আজকের আলোচনা এই পর্যন্তই।
পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো একটা ক্লাসে।